অভ্র ইলিগাল ডিটেনশনের আনলফুল ডিটেনশনের কথা বলছেন ডেরেক ওব্রায়েন, এবং যেটা অভিযোগ তাদের যে যখন তৃণমূল কংগ্রেস ধর্নায় বসেছে নির্বাচন কমিশনে সেইখান থেকে তাদের টেনে হিঁচড়ে তোলা হয়েছে এবং তাদের সরাসরি মন্দিরমার্গ থানায় নিয়ে আসাও হয়নি, একাধিক জায়গায় ঘোরানো হয়েছে। আমরা তো দেখতে পাচ্ছি সেই অক্টোবরের ঘটনার রিপিট টেলিকাস্ট। আমরা কি দেখতে পাচ্ছি উনি বেরিয়ে এসে থানার কমপ্লেক্সের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন। ঘুরতে তো গেছেন দিল্লিতে, ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আছে, থানার ভেতরেও তো কমপ্লেক্সের ভেতরে ঘুরে বেড়াচ্ছেন, তো আপনাদের সঙ্গে কথা বলছেন না তো কী করে? যদি ওরমভাবে ডিটেইন করে রাখতো, একটা ঘরের মধ্যে বসিয়ে রাখতো, তাহলে তো বেরিয়ে এসে উনি কথাগুলো বলতে পারতেন না। প্রথমত গেল এটা। আর দ্বিতীয়ত কী দাবি নিয়ে ওনারা গেছেন? ভূপতিনগরে একটা ব্লাস্ট হয়েছিল 2022-এর ডিসেম্বরে, 6 মাস ধরে রাজ্য পুলিশ কিচ্ছু করেনি, আঙুল চুষছিল, এবং কারা মারা গেছিল? তৃণমূলের বুথ সভাপতি, তার সঙ্গে তৃণমূলের 2 কর্মী। আমি একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটটা দেখাতে বলবো, এবং ইতিমধ্যে রাজভবনে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ চেয়েছেন, আমি তো বলছি তো, প্রেক্ষাপটটা বুঝতে হবে তো। ভূপতিনগরে ব্লাস্ট হলো, 6 মাস ধরে রাজ্য পুলিশ আঙুল চুষলো, একটা পিআইএল হলো হাইকোর্টে, হাইকোর্ট বললো এনআইএ ইনভেস্টিগেশন শুরু করুক, এনআইএ ইনভেস্টিগেশন শুরু করলো। তারপর 2023-এর মিডলে একাধিকবার ডাকা হয়েছে এই তৃণমূলের অভিযুক্তদের, তারা যাচ্ছে না। ইনফ্যাক্ট 2-3বার করে ডাকার পর যখন যায়নি তখন এনআইএ ওখানে গেছে। তারপর মুখ্যমন্ত্রী বালুরঘাট থেকে বলে দিচ্ছেন শ্লীলতাহানি হয়েছে, তারপর 24 ঘন্টা বাদে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হচ্ছে এনআইএর অফিসারদের বিরুদ্ধে। একটা চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন রাজনৈতিক দল থেকে একটা বিচ্ছিন্নতাবাদী শক্তিতে পরিণত হয়ে গেছে। এটা বিচ্ছিন্নতাবাদী, এটা ভারতবর্ষের সংবিধান মানে না, আইন মানে না। আমি একদম এনআইএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেকর্ড ক্যারি করছি, একটু সময় নিচ্ছি। লাস্ট 2013 থেকে 2022 অবধি 28টা এনআইএ কেস রেজিস্টার হয়েছে হাইকোর্টের ইন্টারভেনশনে। এই পরিস্থিতি আসবে কেন? আমাদের রাজ্যের জন্য অত্যন্ত লজ্জাজনক। চারিদিকে বোমা শিল্প, মানে চকলেট বোমা তৈরি হবে, এমন চকলেট বোমা যে প্রত্যেকবার ফাটবে আর 3জন 5জন 10জন করে মারা যাবে। লজ্জাজনক। ও একটা কথা বলছে সরকার আঙুল চুষকে, এখন কোন সরকার চুষছে সেটা বড় কথা, গণতন্ত্র মোদিজির আঙুল চুষছে কিনা আমার দেখার খুব ইচ্ছা হচ্ছে এখন। আর একটা ডেসপোটিজম চলছে, স্বেচ্ছাতন্ত্র চলছে, এমন স্বেচ্ছাতন্ত্র যেখানে গড়াদের মধ্যে রয়েছে, সেখানে বলছে যে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ কাস্টডিতে রয়েছে কিন্তু একটা ফাঁকা জায়গায় থাকা মানেই সেটা মনে হচ্ছে ঘুরে বেড়ানো। মুশকিল হচ্ছে এই হচ্ছে গণতন্ত্রকে দেখার চোখ, যে চোখ দিয়ে বিজেপিকে গণতন্ত্রকে দেখে, যেখানে ক্যামেরা দেখতে পারবে কিন্তু চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, একটা গ্লাস সিলিং এফেক্ট থাকে। মুশকিলটা যেটা হচ্ছে যে ও যেটা কথা বললো 6 মাস আঙুল চুষছে, ও জানে না 2রা ডিসেম্বরের পরে যখন পুলিশ অ্যাক্টিভ হলো 7ই ডিসেম্বর ওই পিআইএলটা হয়েছিল, এবং আরো বড় কথা ও 3টে ইনসিডেন্টের কথা জানে না। আর আমি আবারও বলছি 7ই ডিসেম্বর হয়েছিল, চেক করে নিন। এই 6ই জুন বাদে অর্ডার এসেছে এনআইএ ইনভেস্টিগেশনের, সেটা জানি, 6 মাস ধরে পুলিশ কি করছিল, কোন তো স্টেজ ছিল না পুলিশ ইনভেস্টিগেশনে। 6ই জুন যখন এটা হয়, 6ই জুন 2023, তারপর থেকে আজকে এপ্রিল, এই যে 10 মাসের সময়সীমা, সেখানে কি করছিল? হারদা 11 জন মারা গেল। হারদা কোথায়? মধ্যপ্রদেশ, ফেব্রুয়ারি 2024। ছেড়ে দাও। কৌসাম্বি 7 জন মারা গেল, জেলাটা কোথায়? উত্তরপ্রদেশে। একই সঙ্গে তামিলনাড়ু, সেখানে 9 জন মারা গেল। সেইখানে এনআইএ কি করছে? আর এখানে ভোটের সময় কি করছে এনআইএ? আমাদের এক মন্ত্রীর পায়ের ওপর বিস্ফোরণ হলো, কোন এলাকা? রেলের এলাকা, সেটা পশ্চিমবঙ্গ। এনআইএ সেখানে কি করলো? বলে এখানে এসপির সঙ্গে গোপনে রাতে সুইগি খেতে গেছে। কি সুইগি খেতে গেছে? কি সুইগি খেতে গেছে? পরিষ্কার মিথ্যা কথা। আমি বলেছি দুটো অ্যাক্ট হয়, একটা হচ্ছে দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট, আরেকটা হচ্ছে দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট। এক্সপ্লোসিভ অ্যাক্টে লঘু ধারা রয়েছে, এবং শেষ করতে দাও। রাজভবন থেকে যে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে, রাজভবনের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল কিনা সেই সম্পর্কে আমি প্রবীরের কাছে জানার চেষ্টা করব। তার আগে আমি একটু অভিষেকের কাছে আসবো। অভিষেক, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমার জানা নেই যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পর ইলেকশন কমিশন যার 100 মিটারের ভেতর 144 ধারা চলে, সেখানে ধর্ণা দেওয়া যায় কিনা, 1 নম্বর। তার কারণটা কি? সেখানে সব দল
এবং যারা নির্দলীয় তারাও তাদের অভিযোগ জানাবার জন্য যায়। এটা 1 নম্বর পয়েন্ট। তবে ডেরেককে ধন্যবাদ, আজকে অন্তত ও সেই জানুয়ারির কল্যাণ ব্যানার্জির মতো বলেনি আর কিছুক্ষণ বাদ, সরি অক্টোবরের, সে আমরা তোমরা সবাই লাইভ ছিলাম আর কিছুক্ষণ বাদে আমি মারা যাবো, সেই যে নাটুকের পরিস্থিতি। না উনি এনকাউন্টারের, আচ্ছা সরি এনকাউন্টার, আমি একদম ভুলে গেছিলাম, আফতাব ছাপ্পান। তো ওরকম আফতাব ছাপ্পান হয়নি এবং সেরকম কোনো বক্তব্য দেয়নি বলে ফার্স্ট অফ অল ডেরেককে সংবেদনশীলতার জন্য ওকে ধন্যবাদ। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি, প্রদীপ্ত যে প্রসঙ্গগুলো তুললো যে প্রোঅ্যাক্টিভনেসটা খুব সিলেক্টিভ হচ্ছে, খুব সত্যি কথা। তো আচ্ছা আমি তোমার একটা অন্য একটা রেফারেন্স দিই, ভীমা কোরেগাঁও কেস সারা ভারতবর্ষ উত্তাল হয়ে গেল এই মার্চ মাসে সোমা সেন সম্বন্ধে স্বয়ং এনআইএর ইনভেস্টিগেটিভ এজেন্সি গিয়ে সুপ্রিম কোর্টে কি বলছে না ওনাকে আমার দরকার নেই। তখন সুপ্রিম কোর্ট তাকে প্রশ্ন করছে আপনারা কি এতদিন তো ওনাকে আটকে রেখেছিলেন কেন? আমি কেন প্রশ্নটা তুললাম, ভারতবর্ষের আনফর্চুনেট যে দুটো আইন আছে, একটা হচ্ছে ইডি আর এনআইএ এর ক্ষেত্রে ইউ আর নট ইনোসেন্ট, ইউ আর গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট, যেটা ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো আইনকে প্রাথমিকভাবে আইনের শর্তটাকে উল্টো করে। যে কারণে আমরা বলেছিলাম যে আমরা যদি সরকারে আসি এই আইনগুলোকে আইনের দায়রায় আনা হবে। হ্যাভিং সেড দ্যাট, আজকে যখন প্রদীপ্ত হোয়াট অ্যাবাউটেরই করছিল যে কৌশাম্বীতে কেন হচ্ছে, তামিলনাড়ুতে কেন হচ্ছে না, খুব সত্যি কথা, কিন্তু তাতে কি ভূপতিনগরে যে ঘটনাটা ঘটেছিল আমরা কি সেটাকে নজরআন্দাজ করতে পারি? আমরা দেখেছিলাম যে একটা বাজি কারখানার নামে যেটা বিস্ফোরণ হয়েছে এবং সেই ভদ্রলোক, অস্বীকার করার জায়গা নেই, শুভেন্দু অধিকারী যখন পূর্ব মেদিনীপুরের সর্বা তখনই কিন্তু উনি ব্লক প্রেসিডেন্ট এবং পঞ্চায়েতে কোনো একটা প্রতিনিধি হয়েছিলেন, যে ভদ্রলোক আজকে আমাদের ভেতর নেই। সেই ভদ্রলোক যিনি একজন অত্যন্ত বড় শিল্পপতি ছিলেন, সেই শিল্পপতিকে প্রাণ হারাতে হলো। আমি আসবো এবং সেই ঘটনাগুলোকে যে আমরা 6 মাস শুধু না 2 বছর ধরে প্রশ্রয় দিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।